কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়াটা করো তো? করতে হবে, নকল আর হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো এবং আজকের যে ইন্ট্রো সেটা দেখে অনেকে হয়তো হাসছো, কিন্তু এটা তোমাদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার যে পরীক্ষা খুব শীঘ্রই হবে। সো আজকে আমি হাজির হয়েছি একটা এমন এক ভিডিও নিয়ে যেটা এইচএসসি 26 ব্যাচের জন্য বর্তমানে খুব বেশি কাজে লাগবে। কারণ তাদের জুন মাসে বা জুলাই মাসে পরীক্ষা এবং এই পরীক্ষার অন্যতম কঠিন সাবজেক্ট হবে বায়োলজি। কারণ আমরা সবাই বায়োলজি জানি, কিভাবে পড়ি সব কিছুই আমরা জানি, কিন্তু সিকিউ পরীক্ষার হলে আমরা কি লিখব, কিভাবে লিখব সেটাই আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। সো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে চলে আসছি যে আমরা বায়োলজিতে কি কি লিখব বা একটা সিকিউ আসলে আমরা কিভাবে সেই সিকিউটাকে অ্যাপ্রোচ করব এবং কোন জিনিসগুলো মুখস্থ করলে হুবহু আমাদের কমন পড়বে এবং আমরা সেটা পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবো, সেটা নিয়ে আজকের ভিডিও। সো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব কোষ ও কোষের গঠন, এই অধ্যায়টা নিয়ে বোটানির। কারণ এই অধ্যায়টা আমার কাছে মনে হয় অনেক বড় একটা চ্যাপ্টার এবং এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে যে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। সো আমরা এটাকে মোট 3টা সেকশনে সাজিয়েছি। একটা হচ্ছে 5 স্টার টপিক, 3 স্টার টপিক এবং 1 স্টার টপিক। সো আমরা প্রথমে শুরু করতেছি 5 স্টার টপিক নিয়ে। 5 স্টার টপিকে প্রথমে আসতেছে কোষ প্রাচীর। সো কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এখান থেকে গ বা ঘ যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে। যেমন সিকিউয়ে বলে একটা ছবি দিল কোষ প্রাচীরের, সো এখান থেকে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করতে বলতেই পারে। তো যখন এরকম প্রশ্ন আসবে তখন আমরা কী কী লিখব সেটাই আজকে দেখে নিই। উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, এর প্রায় 60% প্রাণী, সাধারণত 40% সেলুলোজ, পানি সাধারণত 40% সেলুলোজ, 30% পেকটিন আর 20% হেমিসেলুলোজ এবং 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। 30% এখানে এটা পেকটিন হবে। সো এটা যখন তোমরা কমেন্ট বক্সে পিডিএফ পাবে তখন সব ঠিকঠাক থাকবে। দুটি পাশাপাশি কোষ প্রাচীরের কূপ এলাকার সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, একে প্লাজমোডেসমাটা বলে। এই অংশটা মেইন পার্ট, এটা অবশ্যই তোমাদের লিখতে হবে, কারণ স্যারেরা যখন খাতা দেখবে তখন এই জিনিসটা আগেই তোমাদের কাছে চাইবে। সো এরপরে কোষ প্রাচীর মূলত 3টা স্তরে বিভক্ত। মধ্যপর্দা, এখানে অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। 2টা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা এবং পাশাপাশি 2টা কোষকে সিমেন্টের মতো করে ধরে রাখে। অর্থাৎ কোষ প্রাচীরের যে মধ্যপর্দা সেটা 2টা কোষের মধ্যে সিমেন্টের মতো যে সংযোগ সেটা ধরে রাখতেছে। তারপরে প্রাথমিক প্রাচীর, এখানে প্রধানত হেমিসেলুলোজ এবং হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। এতটুকু লিখলে এনাফ। গৌণ প্রাচীর, উদ্ভিদের যেখানে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে সেখানে এদেরকে পাওয়া যায়, যেমন কি ট্রাকিড, ভেসেল, জাইলেম ও ফ্লোয়েম। এরপরে চিত্র আঁকতে পারো। চিত্রটা আমার মনে হয় প্রাথমিক একটু মাঝামাঝি রাখলে ভালো হয়, বা শেষেও রাখতে পারো, সেটা কথা নয়। এই চিত্রটা বইয়েরটার মতো না, এটা মূলত এআই জেনারেটেড পিকচার। সো তোমরা যদি মনে করো যে বইয়েরটা সহজ হবে তাহলে আঁকতে পারো, এটাও দেখে মোটামুটি সহজই মনে হচ্ছে, এটাও আঁকতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু এখন আমি বলবো এটা কেন এতটুকুই লিখবা কেন? কারণ তোমার কাছে সময় থাকবে সর্বোচ্চ 10 মিনিট এবং 10 মিনিটে তোমার চিত্র আঁকতে 5 মিনিটের কম সময়ের মধ্যে তোমার চিত্র আঁকা শেষ করতে হবে, না হলে তুমি হয়তো লেখা লিখতে পারবা না। আর এতটুকু লিখতে দেখবা যে তোমার কোথায় 4 থেকে 5 মিনিট অলরেডি চলে গেছে। সো তোমার লেখা যদি একদম স্বাভাবিক স্পিডে হয় তাহলে তুমি এতটুকু লিখো, আর যদি তোমার লেখাটা অনেক ফাস্ট হয় তাহলে তুমি যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন যেটা আছে সেটা লিখে দিতে পারো। প্লাস এখানে গৌণ প্রাচীরের পরে টারশিয়ারি প্রাচীর নামে একটা অংশ আছে, সেটা উল্লেখ করে দিতে পারো। সো আশা করি কোষ প্রাচীর এতটুকু লিখলে তোমাকে 3 বা 4 অবশ্যই দিয়ে দিবে। সো এরপরে
আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোষ ঝিল্লি থেকে আসবে এটা 90% ধরে রাখতে পারো। সো কোষ ঝিল্লি সম্পর্কে আমরা কি কি লিখব, কতটুকু লিখলে আমাদের ফুল নাম্বার দেবে সেটাই দেখি। সো প্রথমে ধরো উদ্দীপক আসলো, উদ্দীপকের অংশটি সম্পর্কে আলোচনা করো। তোমাদের প্রথমে লিখতে হবে উদ্দীপকের অংশটি এই, মানে উদ্দীপকের অংশটি কোষঝিল্লির বা ফ্লুইড মোজাইক মডেল সেটা। এখন ফ্লুইড মোজাইক মডেল কিভাবে তৈরি হচ্ছে, কি কি গঠনের মধ্যে কি কি আছে সেটাই আমরা দেখি। ফসফোলিপিড বাইলেয়ার, একটা ফসফেট হেড থাকে, দুইটা ফ্যাটি অ্যাসিড লেজ থাকে। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে কি থাকে, গ্লিসারল থাকে। তারপরে কি থাকে, মেমব্রেন প্রোটিন। কোষ ঝিল্লিতে 3 ধরনের মেমব্রেন প্রোটিন দেখা যায়। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তারপর যেটা উভয় সারফেস পর্যন্ত বিস্তৃত থাকে। তারপরে হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন, যেটা একটা সারফেসের মধ্যে আটকে থাকে। আরেকটা হচ্ছে তোমার লিপিড সংশ্লিষ্ট প্রোটিন, যেটা লিপিড কোরের সাথে যুক্ত থাকে। সো পেরিফেরাল প্রোটিন কোনটা, এই যে পেরিফেরাল প্রোটিন। তারপরে লিপিড সম্পৃক্ত প্রোটিন কোন জায়গায় আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন এখানে, এই জায়গায় লিপিড সম্পৃক্ত প্রোটিন দেওয়া আছে। তো এরপরে আসতেছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি, গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা চিনির স্তর ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হলে একে গ্লাইকোলিপিড। আবার প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হবে তখন সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হয়। এরপরে আসতেছে কোলেস্টেরল, এটা একটা লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট নয়। এটা এক ধরনের স্টেরয়েড। স্টেরয়েড কি, এটা আমরা কোষ রসায়ন অধ্যায়টাতে খুব ভালোভাবে জানতে পারবো। এর মাথায় হাইড্রক্সিল গ্রুপটি হাইড্রোফিলিক এবং অন্য অংশটি হাইড্রোফোবিক। সো হাইড্রক্সিল যে গ্রুপ সেটা হচ্ছে হাইড্রোফিলিক এবং অন্য গ্রুপটি হাইড্রোফোবিক। লিপিড একে অপরের পাশে এটা আলগা হয়ে থাকে বলে তরলের মতো নড়াচড়া করতে পারে। এর মাঝে প্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট মিলে একে মোজাইকের মতো দেখায়, তাই এদেরকে ফ্লুইড মোজাইক মডেল বলে। এটা দিয়ে দিলে স্যাররা অনেক খুশি হন, অথবা না দিলেও তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু এই জিনিসটা জেনে রাখা ভালো, কারণ খ নাম্বার এই প্রশ্নটা আসতে পারে যে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে এই মডেলটাকে। সো এটা ব্যাখ্যা করতে গেলে এই লাইনটা দিলে তোমার অবশ্যই 2/2 পেয়ে যেতে পারো। সো এরপরে আমরা আসতেছি আরেকটা 5 স্টার টপিক, সেটা কি, ডিএনএ রেপ্লিকেশন। আমরা সবাই ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জানি, কিভাবে হয় সব কিছু জানি, কিন্তু আমাদের যে বই সেটা তো অনেক বড় করে লেখা আছে। সো সেটাকে একটু ছোট তো অবশ্যই করতে হবে। সো ডিএনএ রেপ্লিকেশন শুরু করি। ডিএনএ রেপ্লিকেশনে প্রথমে আমাদের লিখতে হবে প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে। প্রয়োজনীয় উপকরণ কী কী, একটা ডিএনএ ছাঁচ লাগবে, রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে। রেপ্লিকেশন কমপ্লেক্স মানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে যে উপাদানগুলো দরকার সেগুলোই রেপ্লিকেশন কমপ্লেক্স। তারপরে অসংখ্য নিউক্লিওটাইড লাগবে, শক্তি লাগবে, অর্থাৎ এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি না, এটা হবে টিটিপি। সো সূচনা, প্রথমে আমরা এটাকে লিখব মোটামুটি হরমোনের যে কাজগুলো সেগুলো ব্যাখ্যা করি, আমরা এগুলো লেখার চেষ্টা করব। সো প্রথমে সূচনা থাকবে, কী করব, কোন হরমোন, হেলিকেজ। এই হেলিকেজ কী করবে, ডিএনএ ডাবল হেলিক্সের 2টা স্ট্র্যান্ডকে আলাদা করবে। এটি হাইড্রোজেন বন্ধন ভাঙে বলে রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হবে। তারপরে আসতেছে কি, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা আলাদা হওয়া স্ট্র্যান্ডগুলোকে পুনরায় জোড়া লাগা থেকে রক্ষা করবে। তারপরে আসতেছে ট্রোপো আইসোমারেজ, ডিএনএর উপর চাপ এবং টান কমায় যাতে সুপার কয়েলিং না ঘটে। এর পরের ধাপ কি, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। এখানে প্রথমেই প্রাইমেজ নামক হরমোন কাজ করে। এটি আরএনএ প্রাইমার তৈরি করে যা ডিএনএ পলিমারেজের কাজ শুরু করতে সহায়তা করে। সো এটা মূলত ডিএনএ রেপ্লিকেশন একটা ছবি, বই যেটা আছে সেটাও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যে খুব তাড়াতাড়ি আঁকার চেষ্টা করতে হবে। এর পরবর্তীতে ডিএনএ পলিমারেজ 3, এটা নতুন নিউক্লিওটাইড সংযোগ করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে।
পলিমারেজ 3, এখানে পলিমারেজ কিন্তু দুইটা আছে, সো মনে রাখতে হবে যে পলিমারেজ 3 নতুন নিউক্লিওটাইড সংযোগ করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে। 3'5' বরাবর নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া চলতে থাকে, তাই একে কি বলে? লিডিং স্ট্র্যান্ড। 5'3' বরাবর ছোট ছোট অংশ তৈরি হয়, তাই একে কি বলবো আমরা? ল্যাগিং স্ট্র্যান্ড। আর প্রতিটা খণ্ডকে আমরা বলবো ওকাজাকি খণ্ড। তারপরে হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং সমাপ্তি। ডিএনএ পলিমারেজ 1, সো এখানে কিন্তু ডিএনএ পলিমারেজ 1 কী করবে? আরএনএ প্রাইমার অপসারণ করে এর জায়গায় কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডকে যুক্ত করবে। সো 1 আর 3 কাজটা যাতে গোলায় না যায় সেদিকে লক্ষ্য রাখিও, কারণ এমসিকিউ আসতে পারে। লাইগেস ওকাজাকি খণ্ডের মধ্যকার ফাঁক বন্ধ করে এবং একটি পূর্ণাঙ্গ ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। আর হ্যাঁ, কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক দেখা যাচ্ছে, এগুলো যখন তোমরা পিডিএফ পাবা, কমেন্ট বক্সে কিন্তু তোমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া থাকবে, এখানে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমার নিজের টাইপ করতে হয়েছে, এখন হয়তো আমি নিজেই প্রুফ রিডিং করতে পারিনি, সো কিছু মনে করিও না, যখন পিডিএফ পাবা তখন সব ঠিকঠাক থাকবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে কী কী দরকার? প্রয়োজনীয় উপকরণে আমরা চলে যাই। ডিএনএ ছাঁচ লাগবে, আরএনএ পলিমারেজ লাগবে, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, রাসায়নিক শক্তি লাগবে, সহযোগী প্রোটিন লাগবে। এরপর ট্রান্সক্রিপশনের সূচনা। আরএনএ পলিমারেজ ডিএনএর একটি স্ট্র্যান্ডের জিন অংশের প্রোমোটারে যুক্ত হয়। ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে, আরএনএ পলিমারেজ প্যাচ খুলবে, এতে ট্রান্সক্রিপশনের শুরু হয়। প্রকৃত কোষের প্রোমোটারের মূল বস্তু হচ্ছে টাটা বক্স, এটা প্রোমোটার হবে। এরপরে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং নীতি অনুযায়ী ছাঁচ ডিএনএ স্ট্র্যান্ডের পরিপূরক নিউক্লিওটাইডে এএমপি, জিএমপি, সিএমপি এবং ইউএমপি যুক্ত করে। তো এখানে এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট, জিএমপি মানে গুয়ানিন মনোফসফেট, সিএমপি মানে সাইটোসিন মনোফসফেট, ইউএমপি মানে ইউরেসিল মনোফসফেট। এমআরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধি করে সামনের দিকে অগ্রসর হয় 3'5' মুখী ডিএনএ স্ট্র্যান্ড ব্যবহার করে। 5'3' মুখী এমআরএনএ তৈরি হয়। সো 3'5' মুখী ব্যবহার হয় এবং তৈরি হয় কীরকম? উল্টা 5'3' মুখী। পেছনের ডিএনএ অংশ পুনরায় ডাবল হেলিক্স হয়, সামনের দিকে অগ্রসর হয়। মানে এখানে ডিএনএ স্ট্র্যান্ড খোলা অংশের ট্রান্সক্রিপশন শেষ হলে আরএনএ পরিমাণ সামনের দিকে চলে যায় এবং পেছনের যে ডিএনএ সেটা পুনরায় ডাবল হেলিক্স হয়ে যাবে। তার মানে এই অংশটার কোনো কাজ নাই। এখানে এখানে ট্রান্সক্রিপশনের একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আঁকতে পারো, আমার কাছে মনে হয়েছে ছবিটা সহজ, সো আঁকতে পারবো। এরপর সমাপ্তিকরণ। ডিএনএ ছাঁচে ট্রান্সক্রিপশনের স্থান নির্দিষ্ট করে দেওয়া থাকে। আরএনএ পলিমারেজ এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে ছাঁচ ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং ডিএনএ স্ট্র্যান্ডের টার্মিনেশন সিকোয়েন্সে এলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। এরপরে কি? প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। সদ্য তৈরিকৃত প্রি এমআরএনএ নিউক্লিয়াসে এর বাইরের এনজাইম কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই এর কিছুটা পরিমার্জন করতে হয়। পরিমার্জনগুলো কি? টেইলিং। পলিমারেজ এনজাইম 50 থেকে 150টি অ্যাডেনিন নিউক্লিওটাইডের একটি চেইন এমআরএনএ এর 3' প্রান্তে যুক্ত করে। তারপরে আসতেছে ক্যাপিং। 7টি গুয়ানিন নিউক্লিওটাইড প্রি এমআরএনএর মাধ্যমে যুক্ত করা হয়। স্প্লাইসিং। প্রি এমআরএনএর ইন্ট্রন্স তথা নন কোডিং অঞ্চলকে বাদ দেওয়া হয় এবং সমস্ত এক্সনকে একত্র করা হয়। তার মানে নন কোডিং অঞ্চল কোনটা? ইন্ট্রন্স, আর কোডিং অঞ্চল হচ্ছে এক্সন। চূড়ান্ত এমআরএনএর নিউক্লিয়াসে ক্যাপিং, টেলিং, স্প্লাইসিং প্রক্রিয়া শেষে প্রি এমআরএনএ চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয় এবং নিউক্লিয় ছিদ্রপথে সাইটোপ্লাজমে আসে। এভাবেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হইল এবং
আমাদের 5 স্টার টপিক শেষ হয়ে যাচ্ছে। এখন কারো যদি মনে হয় যে ভাই ট্রান্সলেশন কেন দেখাইলেন না, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা তুলনামূলকভাবে এই দুইটা থেকে একটু জটিল এবং পরীক্ষায় কম আসছে। আর আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় আসছে এবং এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। সো কারো যদি ট্রান্সলেশন লাগে তাহলে কমেন্টে বলতে পারো, আমি ট্রান্সলেশনটা ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আসি 3 স্টার টপিকে। 3 স্টার টপিকের প্রথমেই থাকবে মাইটোকন্ড্রিয়া, যেটা পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি। সো মাইটোকন্ড্রিয়া আঁকতে বললেই আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। এই চিত্রটা এঁকে দিতে হবে। এরপরে আমরা বর্ণনা করব গঠনে আমরা মাত্র 4টা পয়েন্ট রাখছি। এখানে প্রথমেই এটা দরকার যে কোষের শক্তিঘর, এটা না দিলে স্যাররা একটু অসন্তুষ্ট হন। এটা দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত, ভেতরের স্তর লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। একে কী বলে? ক্রিস্টি বলে। এটা আমরা 9-10 থেকেই জানি। ক্রিস্টির গায়ে দানাদার অক্সিজেন থাকে। এখানে শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে। এটা শ্বসন হবে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং 70 রাইবোসোম আছে। সো গঠন বললে এতটুকু এনাফ এবং একটা চিত্র এঁকে দিবা, কাজ শেষ। এরপরে কাজ মাইটোকন্ড্রিয়ার যে কাজ। সো প্রথম কাজ কি? অবশ্যই শক্তি উৎপাদন করবে। গ্লাইকোলাইসিস বাদে সবাত শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়াতে হবে। কোষের অ্যাপোপ্টোসিস তথা পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করবে। এরপরে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করবে। তারপরে ডিএনএ এবং আরএনএ উৎপন্ন করে, স্নেহ বিপাকে সাহায্য করে, রক্তকণিকা উৎপন্ন করে, শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করে। সো মাইটোকন্ড্রিয়ার কাজটা মনে রাখার জন্য এখানে একটা ট্রিক্স দেওয়া আছে। সেটা হচ্ছে শাশুড়ির স্নেহের ডাক্তার ক্যাটরিনা আপু। এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে মাইটোকন্ড্রিয়ার সব কাজ একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। শাশুড়ি মানে কি? শক্তি উৎপাদন, সবাত শোষণ। আর শুড়ি শুক্রাণু ডিম্বাণু। স্নেহ বিপাক হরমোন উৎপাদন। ডাক্তার ডিএনএ আরএনএ উৎপাদন। মানে ক্যাটায়নের সঞ্চয় আর ক্যালসিয়ামের সমতা রক্ষা। রিনা মানে কি? রক্তকণিকা উৎপাদন। আপু মানে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ। এরপরে আমরা আসি ক্লোরোপ্লাস্ট, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। সো ক্লোরোপ্লাস্টের গঠন যখন জানতে চাইবে তখন আবার আমাদের কি করতে হবে? চিত্র আঁকতে হবে। এরপরে গঠন নিয়ে আমরা কাজ করি। কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শক্তি রূপান্তরের অঙ্গাণু। তো যখন বলবে যে উদ্দীপকের বিষয়টা নিয়ে আলোচনা করো তখন বলবা যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি ক্লোরোপ্লাস্ট, একে কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। এর আবরণ দ্বিস্তরী, গ্লাইকোসিল গ্লিসারিড নামক পদার্থ দিয়ে তৈরি। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি ফসফোলিপিড বাইলেয়ার, কিন্তু এখানে থাকবে গ্লাইকোসিল গ্লিসারিড। ক্লোরোপ্লাস্টের ভেতরে থাইলাকয়েড থাকে। 100টি থাইলাকয়েড উপার্যপরি সজ্জিত হয়ে গ্রানাম গঠন করে। প্রতিটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি কণা থাকে। এটা খুব দরকার। তারপর হচ্ছে গ্রানাম চক্রের সংযোগকারী নালিকা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ক্লোরোপ্লাস্টের ভেতরে পানিগ্রাহী তরল দানাদার ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। সো স্ট্রোমা কাকে বলে? এটা জ্ঞানমূলকে আসতেও পারে। এখানে শর্করা উৎপাদন প্রক্রিয়া ঘটে। সো এটা এমসিকিউ আসতে পারে। ক্লোরোপ্লাস্টের ব্যক্তিগত ডিএনএ এবং রাইবোসোম আছে। এবং একটা জিনিস বলে রাখি, মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের যে ব্যক্তিগত ডিএনএ আছে সেই ডিএনএ কিন্তু বৃত্তাকার ডিএনএ, কোনো দ্বিসূত্রক ডিএনএ নয়। সো এরপরে ক্লোরোপ্লাস্টের কাজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, ফসফোরাইলেশনের মাধ্যমে এডিপিকে এটিপিতে রূপান্তর করে, কিছু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে, নিজস্ব ডিএনএ এর মাধ্যমে বংশানুক্রমে স্বকীয়তা বজায় রাখে, ফটো রেসপিরেশন সম্পন্ন করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। সেখানে 8টা পয়েন্ট আছে। কাজ যদি বলতে বলে ঘ নাম্বারে, তাহলে 8টা পয়েন্ট উল্লেখ করা উচিত, কারণ পয়েন্টগুলো এত বেশি বড় নয়।
এরপরে ওয়ান স্টার টপিক, যেটা হচ্ছে আমাদের ডিএনএ বা আরএনএ, যেটাই বলি ডিএনএ আরএনএ দুইটাই কিন্তু ওয়ান স্টার খুব কম আসছে। আর যদি আইসেও থাকে সেগুলো তাহলে ডিএনএটাই বেশি আসতেছে দেখা গেছে। সো তাই ডিএনএর গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। সো ডিএনএ হচ্ছে দ্বিসূত্র পলিনিউক্লিওটাইড চেন। সূত্র দুটি সমদূরত্বে বিপরীত মেরু অবস্থান করে। এটি 5' 3' এবং অন্যটি 3' 5' কার্বনমুখী। সূত্র দুটি ডিঅক্সি রাইবোজ সুগার নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে কী কী থাকে সেটা আমরা অবশ্যই জানি, আর যদি না জানি তাইলে তো কিছু আর বলার নেই। অজৈব ফসফেট দ্বারা যুক্ত থাকে। একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এ হাইড্রোজেন বন্ধন টি। এবং তারপরে হচ্ছে একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। সো কীরকম, যেমন জি সি এভাবে থাকে, এটা আমরা অবশ্যই ভালোভাবেই জানি। তো তারপর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত, 20 অ্যাংস্ট্রম। একজোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। শার্কফস রুলস কি, একটা ডিএনএতে যতটা এ এবং টি থাকবে ঠিক ততটাই জি এবং সি থাকবে। সো এটা ডিএনএ একটা ফটো, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবং সবসময় এটাই আঁকার চেষ্টা করবা যদি রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করতে বলে। আর যদি ভৌত গঠন করে তাহলে যে প্যাচটা দেওয়া আছে সেই প্যাচের মতোই করে এঁকে দিতে পারবা। সো আমাদের যে 5 স্টার 3 স্টার 1 স্টার টপিক সেগুলো কিন্তু শেষ। সো 21 মিনিটের মধ্যে আমি পুরো অধ্যায় নিয়ে একটা ছোট্ট বলা যায় ওয়ান শটই আলোচনা করলাম। এবং সিকিউএ এতটুকু লিখলেই আশা করি স্যারেরা ভালো নাম্বার দিয়ে দিবে। এবং এর থেকে বেশি তোমার লেখা যদি খুব বেশি ফাস্ট না হয় তাহলে তুমি লিখতে পারবা না। তাই আমি বলবো এতটুকুই লেখার চেষ্টা করো। আমিও পরীক্ষার 2 মাস আগে এই জিনিসগুলো মুখস্থ করে গেছি, কোনো রকম বোঝাবুঝির আলাপ নেই, কারণ আমরা এই জিনিসগুলো সেই ফার্স্ট ইয়ার থেকে বুঝে আসছি, সব কিছু করে আসছি। আমি ডাইরেক্ট মুখস্থ করছি এবং ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে লিখে আসছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা নাম্বার আসছে। তো এরপর সব তো শেষ হইলো, এখন তোমরা তো আবার বই পড়তে গেলে অনেক পার্থক্য দেখবা যে ভাই কোন পার্থক্য ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না বুঝবো কেন। তো সেটা নিয়ে একটু আলোচনা করি, গুরুত্বপূর্ণ পার্থক্য। তো প্রথমে আমাদের দরকার কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। এই পার্থক্যটা অবশ্যই তোমরা একটু পড়ে নিবা, কারণ এটা তোমরা জানো। এখানে যেমন কোষ প্রাচীর কোষ ঝিল্লির মধ্যে কোষ প্রাচীর নির্জীব, কোষ ঝিল্লি সজীব। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষ ঝিল্লির বাইরে থাকে। উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার কোষে কোষ ঝিল্লি থাকে, এটা সেলুলোজ দিয়ে নির্মিত। তারপর কোষ ঝিল্লি প্রোটিন আর লিপিডে নিয়ে গঠিত। কোষ প্রাচীরের কাজ হচ্ছে আকার আকৃতি নিয়ন্ত্রণ করা। কোষ ঝিল্লির কাজ হচ্ছে ভেতর বাইরের প্রয়োজনীয় বস্তু চলাচল নিয়ন্ত্রণ করা। সেই জিনিসগুলো একবার নিজে পড়ে রিডিং দিবা এবং এই পার্থক্যগুলো সবসময় মাথায় রাখবা, কারণ ঘ নাম্বারে অনেকবারই দেখা গেছে যে এই জিনিসগুলো চলে আসছে। সো এর পরেরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এটা অনেক বেশি আসে। এটা আমরা এভাবে লিখতে প্রেফার করি না, কারণ আমার যখন মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের পার্থক্য নিয়ে আসে এটা ঘ নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রে আসে এবং এটা বলে যে সো কোনটা কোন ধরনের কাজ করে সেটা ব্যাখ্যা করো, আলোচনা করে ভেবে বলে। সো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের এই পার্থক্যগুলো আলাদা আলাদাভাবে লেখা অনেক ভালো, কিন্তু অন্যগুলো সব এই স্টাইলে লিখতে হবে। যেমন মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো রঞ্জক পদার্থ নাই, প্লাস্টিডে আছে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে, বাট প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে। তারপর প্রকোষ্ঠ, এটা অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এখানে 3 ধরনের প্রকোষ্ঠ আছে। সো এই জিনিসগুলো একবার নিজেরা পড়বা। তারপরে হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে মোটমাট 13টা পয়েন্ট আছে। সো তোমার পরীক্ষার জন্য মিনিমাম 10টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। এবং তোমরা যদি চোখ বন্ধ করেও থাকো তাহলেও এখানে তোমরা 5টা পয়েন্ট লিখতে পারবা। আর 5টা পয়েন্ট একটু মনে রাখবা, ভালোভাবে দেখবা, তাহলে আশা করি মনে থাকবে। এরপরে হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষ, এটা
এত বেশি গুরুত্বপূর্ণ তা না, তবে একবার দেখে রাখবা যাতে পরীক্ষার হলে গিয়ে মনে থাকে। তারপরে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এটা অনেকবার বোর্ডে আসছে এই প্রশ্নটা। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লিখো। গ নাম্বারে দেখা গেছে যে ট্রান্সক্রিপশন সম্পর্কে দিছে, আর ঘ নাম্বারে বলছে ট্রান্সক্রিপশনের সাথে ট্রান্সলেশনের পার্থক্যটা কি। অনেক ক্ষেত্রে উদ্দীপকে দেওয়া থাকে, একটা চার্ট করে দেওয়া থাকে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, তখন বলে দুইটা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো বলে দিতে পারে। সো আজকে এতটুকুই ছিল আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। এখন তোমরা সিকিউ নিয়ে তো সব কিছু পাইলে, এখন এমসিকিউ কী করবা? হাতে আছে, আমি এখনও পর্যন্ত যতটুকু খবর পাইছি জুলাইয়ের লাস্টের দিকে, জুনের লাস্টের দিকে আর কি পরীক্ষা হইতে পারে, বা জুলাইয়ের ফার্স্ট উইকেও হইতে পারে। 7 জুন যেটা ভাবছো সেটা না। সো এখন তোমাদের হাতে অলমোস্ট 2 মাসের মতো ধরে নিলাম টাইম আছে। একবার বই রিডিং দিতে পারবা, কোনো সমস্যা হবে না। কারণ এই কোষে কোষে গঠন অধ্যায়টা দিতে সর্বোচ্চ তোমার টাইম লাগতে পারে 4 ঘন্টা, এবং 4 ঘন্টা তুমি এই সময় বাইর করা তোমার পক্ষে তেমন কঠিন কিছু না, কারণ করতেই হবে, সামনে পরীক্ষা ভাই। তো 4 ঘন্টা বের করে তুমি বইটা সুন্দরভাবে একটা রিডিং দিবা। এবং কিভাবে রিডিং দিবা, কী পড়তে হবে, এর জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড যে দাগানো লাইনগুলো আছে সেগুলো পড়তে পারো। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই জায়গা থেকে এইচএসসিতেই প্রশ্ন কমন পড়ে যায়। তো আমি এই জিনিসটা প্রেফার করবো। আর বর্তমানে সবার কাছেই দাগানো বই আছে, যারা প্রি মেডিকেলে ভর্তি হয়েছো তাদের কাছে তো আছেই, আর অন্যরাও অনেকভাবে বের করে নিছো। সো সেই জিনিসগুলো একবার পড়ার চেষ্টা করবা। আর তোমাদের যদি অন্য কোনো কোয়েরি থাকে তাহলে সেটা কমেন্টে জানাই দিতে পারবা। আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে ঠিকঠাক মতো গাইড করার। সো আসসালামু আলাইকুম সবাইকে। আর পড়তে